গুড আফটারনুন আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমরা আবার নতুন একটা অংশ আলোচনা করবার জন্য চলে এসেছি। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আমরা পূর্বের দিনে কোন অংশ আলোচনা শুরু করেছিলাম বলো তো? একদম ঠিক, একটা নতুন অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। তার নাম হচ্ছে বজ্র ব্যবস্থাপনা, তাই তো? এবং আমি সেই দিন তোমাদের বলেছিলাম এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এটা কিন্তু শুধুমাত্র বই থেকে খুঁটিয়ে পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। আমরা যদি একটু বাড়িতে বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নজর দিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এই বজ্রটা কিভাবে তৈরি হচ্ছে, কোথায় কোথায় এর কিভাবে ক্ষতি করছে, কোনটা বেশি ক্ষতি করে, কোনটা কম ক্ষতি করে। বুঝতে পারি তো দেখলে? কোনটা মাটির সাথে মিশে যেতে পারে বা কোনটা দীর্ঘদিন ধরে পরিবেশের ওপরে পড়ে রয়েছে কিন্তু তার কোনো পরিবর্তন হয় না। এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারছি এবং সবটুকুই আমরা বাস্তবে উপলব্ধি করতে পারছি, দেখতে পারছি। কিন্তু তাও আমরা পাঠ্যপুস্তক থেকে সেইগুলো আরো বিস্তারিতভাবে জানবো, তথ্যগুলো আমরা জানবো, সেগুলো জেনে বাস্তবে আমরা যেটা দেখছি তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করব। এবং শুধু এই অধ্যায় সম্পর্কে নয়, ভূগোল বিষয় আমরা যাই পড়ি না কেন প্রত্যেকটাই কিন্তু বাস্তবের সঙ্গে খুব ওতপ্রোতভাবে এর মিল রয়েছে। তোমরা যদি একটু দেখার বা বোঝার চেষ্টা করো, দেখবে সবাই কিন্তু খুব সহজেই জানতেও পারবে এবং বুঝতেও পারবে। তাহলে আমি তোমাদের পূর্বের দিনের ক্লাসে যে আলোচনা করেছিলাম, সে আলোচনা করবার শেষে আমি তোমাদের কতগুলো প্রশ্ন দিয়েছিলাম তো? আচ্ছা, এবং সেগুলো বলেছিলাম এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি, এই প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের থেকে উত্তর জানতে চাইবো, তাই না? আচ্ছা, তো আমি শুরুতে তোমাদের থেকে একটু এই প্রশ্নগুলো করে জেনে নিই যে তোমরা নিজেরা কে কতটা ভালোভাবে জেনে এসেছো বা বুঝে এসেছো। আমি একটু ভালো করে সেটা জেনে নিই, ঠিক আছে? তারপরেই আমরা আজকের যে নতুন অংশ, সেই অংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব। ঠিক আছে, প্রথমে আমাকে কেউ একটু বলো বজ্রের সংজ্ঞা বা বর্জ্য কাকে বলে, মানে কোন বস্তুগুলোকে আমরা বর্জ্য বলতে পারি। আমি পূর্বের ক্লাসে ছবি দিয়ে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে তোমাদের সামনে আমি আলোচনা করেছিলাম। আমি আশা করব যা প্রশ্নগুলো তোমাদেরকে বলেছিলাম তোমরা সেগুলো খুব ভালোভাবে নোট ডাউন করেছো এবং পাঠ্যপুস্তক থেকে সেগুলো দেখে এসেছো, ঠিক আছে? তো সেইগুলোই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ, তোমাদের বন্ধু একদম ঠিক উত্তর দিচ্ছে বা বলেছে। সেটা হচ্ছে যে দৈনন্দিন কাজের পর প্রয়োজনের অতিরিক্ত, হ্যাঁ, তাহলে মানুষের ব্যবহারের পর প্রয়োজনের অতিরিক্ত যে পদার্থগুলো বা দ্রব্যগুলো, সেগুলো যখন আমরা আর ঘরের মধ্যে রাখছি না বা ঘরের মধ্যেও থাকলে সেটা হয়তো অনেক সময় বর্জ্য তো হতে পারে সেটা। এবং সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে। কি কি মাধ্যমে হতে পারে? কঠিন হতে পারে বা কঠিন অবস্থায়, যেটা আমরা বলছি কঠিন অবস্থায় হতে পারে, বা তরল অবস্থায় হতে পারে, আবার সেটা গ্যাসীয় অবস্থায় হতে পারে। তাহলে এই যে বজ্রগুলো যখন পরিবেশের সাথে মিশে পরিবেশকে ক্ষতিকর করে তুলছে, ক্ষতিকর আরো মানুষেরও ক্ষতিকর করে তুলছে, ক্ষতি করছে, সেই পদার্থগুলোকে, এই অবাঞ্ছিত পদার্থগুলোকে আমরা কি বলছি? বজ্র বলতে পারি, তাই তো? আচ্ছা, যদি বর্জ্যের শ্রেণীবিভাগ করতে বলা হয় তোমরা কি বলবে? হ্যাঁ বলো। বর্জ্যের শ্রেণীবিভাগ করতে হলে বর্জ্যকে প্রথমেই একটা হচ্ছে প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণীবিভাগ করা যায়, তাই তো?
আর একটা কি, ক্ষয়ক্ষতি অনুসারে শ্রেণীবিভাগ করা যায়। তাহলে প্রকৃতি অনুসারে আমরা এই বর্জ্যকে কি কি ভাগে শ্রেণীবিভাগ করতে পারি? তিনটি ভাগে শ্রেণীবিভাগ করতে পারি। খুব ভালো বলেছো। সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে কঠিন, তাই তো। 2 নম্বর হচ্ছে তরল হিসাবে, আর 3 নম্বর হচ্ছে গ্যাসীয় হিসাবে। তো এই কঠিন, তরল এবং গ্যাসীয় এই অংশগুলোই আমরা পূর্বের দিনে আলোচনা করেছিলাম। তো আমাকে একটু বলো, কঠিন পদার্থ বলতে বা কঠিন বর্জ্য বলতে আমরা কোন বর্জ্য পদার্থগুলোকে বুঝবো বা জানবো? তাহলে এখানেও একই রকম ভাবে বজ্রের সংজ্ঞা যেমন আমরা বলেছি যে দৈনন্দিন কাজের পর প্রয়োজনের অতিরিক্ত যে পদার্থগুলো, সেগুলো যখন আমরা পরিবেশে নিক্ষেপ করে দিচ্ছি বা ফেলে দিচ্ছি, অবাঞ্ছিত পদার্থ, এবং এখানটা উল্লেখ করতে হবে যে কঠিন পদার্থ, তাই তো। এবং এই কঠিন পদার্থ, এই কঠিন বর্জ্য পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি, যেগুলো মাটি দূষণের ভূমিকা সর্বাধিক। কারণ মাটিতে এই কঠিন বর্জ্য পদার্থগুলো সহজে মিশে যেতে পারে না। না মেশার জন্য এইগুলো মাটিকে ব্যাপকভাবে দূষিত করছে, তাই তো। তাহলে এটা গেল কঠিন বর্জ্য পদার্থ। যদি এই কঠিন বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ করতে বলা হয়, মানে উদাহরণ হিসেবে বলা যায়, এবং আমরা বিভিন্ন ক্ষেত্র হিসাবে এই কঠিন বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ কিন্তু আমরা করতে পারি, তাই তো। তোমরাই বলো কি কিভাবে আমরা এই শ্রেণীবিভাগ করতে পারি? একদম ঠিক বলেছো, বাড়ি থেকে এক ধরনের কঠিন বর্জ্য পদার্থ নিক্ষেপ হয়, যে বিভিন্ন ধরনের ভাঙা খেলনা, তারপরে পেন হতে পারে, মানে পেনের অংশ হয়ে যাবে, ডিমের খোসা, মাছ মাংসের হাড়, গৃহস্থালির যে কোনো কঠিন পদার্থ, এগুলো গৃহস্থালি থেকে নির্গত হচ্ছে। শিল্প কলকারখানা থেকে বিভিন্ন ধাতব পদার্থ, খনিজ পদার্থ জায়গা থেকে হয়, কৃষি থেকে হয়, তাই তো। নির্মাণ খনি থেকে হয়, যেমন ভাঙা ইট, তারপর প্লাস্টারের টুকরো, স্টোন চিপের টুকরো, এগুলোও কিন্তু কঠিন পদার্থ হিসাবে আমরা পরিবেশে পড়ে থাকতে দেখি, তাই তো। আচ্ছা, তরল বর্জ্য পদার্থ হিসাবে আমরা কি বলবো? তরল বর্জ্য পদার্থ, হ্যাঁ, যে দৈনন্দিন কাজের ব্যবহারের পর অবাঞ্ছিত এবং পরিত্যক্ত তরল, সেই অবস্থার পদার্থগুলিকে কি বলা হচ্ছে? তরল বর্জ্য পদার্থ আমরা বলছি, ঠিক আছে। তো এই যে তরল বর্জ্য পদার্থ, এগুলো কোথা থেকে আসছে? একদম বাথরুমের বিভিন্ন ব্যবহার করা জল হতে পারে, রান্নাঘরে বাসন ধোয়ার জল হতে পারে, আবার কলকারখানা থেকে অপরিশোধিত বিভিন্ন জল হতে পারে, রাসায়নিক কলকারখানা থেকে কৃষিজ কাজে বিভিন্ন সার প্রয়োগ করার ফলে সেই জলটাও যখন দূষিত হয়ে যায়, সেটাও হয়ে যেতে পারে। এগুলোও কিন্তু পরিবেশের সাথে মিশে গিয়ে পরিবেশকে ক্ষতি করে তোলে, তাই না? আচ্ছা, আর একটা কি পদার্থ বলেছিলাম? গ্যাসীয় পদার্থ, তাই তো, মানে গ্যাসীয় বর্জ্য পদার্থ। তো গ্যাসীয় বর্জ্য পদার্থ বলতে গেলে এগুলো আমরা, কারণ গ্যাসকে তো আমরা সহজে চোখে দেখতে পাই না, এগুলো অনুভব করতে হয়। তো দেখবে বিভিন্ন জায়গায় কলকারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, যানবাহনের ধোঁয়া রয়েছে, তারপরে বিভিন্ন জিনিস যখন পচে যায়, আমাদের ঘরের মধ্যে হতে পারে মাছ পচা, মাংস পচা, সেগুলো নষ্ট হয়ে গেলে, সবজির খোসা সেগুলো যখন নষ্ট হতে থাকে, সেখান থেকেও দেখবে একটা খুব বাজে একটা গন্ধ নির্গত হয়। তো এইগুলোকে কি বলা হচ্ছে? গ্যাসীয় পদার্থ। এছাড়াও মলমূত্রের বিভিন্ন নোংরা আবর্জনার গন্ধ, সেগুলো কিন্তু বাতাসে মিশে যায়। তো এইরকম ভাবে আমরা তিনটি, মানে প্রকৃতি অনুসারে যে বজ্রের যে শ্রেণীবিভাগ, আমরা তিনটি অংশ আলোচনা করেছিলাম: কঠিন, তরল, আর ছিল গ্যাসীয়।
তাই তো? আচ্ছা বলো তো, ভারতবর্ষে জাতীয় স্বচ্ছতা দিবস কবে পালন করা হয়? একদম ঠিক বলেছো, ভারতবর্ষে জাতীয় স্বচ্ছতা দিবস পালন করা হয় অক্টোবর মাসের 2 তারিখে, অর্থাৎ 2 অক্টোবর। এই দিনটাতে ভারতবর্ষে জাতীয় স্বচ্ছতা দিবস পালন করা হয়ে থাকে। আচ্ছা, এতক্ষণে আমরা যে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করলাম, এই প্রশ্নোত্তর পর্ব যতটুকু আমরা আলোচনা করলাম এই পর্যন্তই আমরা পূর্বে ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে, তাই তো? আজকে ঠিক তার পরবর্তী অংশ থেকে আমরা আবার আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই বর্জ্যের যে ধারণা, সেই ধারণা আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম প্রকৃতি অনুসারে বর্জ্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, তার উদাহরণ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ক্ষয়ক্ষতি অনুসারে বর্জ্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, অর্থাৎ পরিবেশে এই যে পদার্থগুলো কিভাবে মিশে কতটা ক্ষতি করে তুলছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা একটু জেনে নেব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা, তার বর্জ্যের ধারণা, তার দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট 2 আজকে আমরা আলোচনা করব। এই আলোচনা করতে করতে কারোর যদি কোথাও কোনো অসুবিধা হয় যে এই নির্দিষ্ট জায়গাটা তোমরা জানতে পারছো না বা বুঝতে ঠিক পারছো না, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি তোমাদের আরো একবার করে ভালোভাবে বলে দেব এবং বুঝিয়ে দেব। এবং তোমরা, আশা করব তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনবে। আমি কিন্তু আলোচনা করতে করতেই তোমাদের মধ্যে থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে তোমরা কতটা অ্যাক্টিভলি আলোচনাগুলো শুনছো। ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথম দিন কিন্তু এই যে প্রকৃতি অনুসারে বর্জ্য, এইটা আমরা আলোচনা করে ফেলেছি। কি কি ছিল? হ্যাঁ, কঠিন, তরল আর গ্যাসীয়। তাহলে এই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত বলেছি। আজকে আমরা কি আলোচনা করব? ঠিক আরো একটা যে শ্রেণীবিভাগ ছিল ক্ষয়ক্ষতি অনুসারে। ক্ষয়ক্ষতি অনুসারে তার যে বিস্তারিত অংশ, এবং এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হচ্ছে বিষাক্ত বর্জ্য আর একটা হচ্ছে বিষহীন বর্জ্য। তাহলে এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন এখানে কঠিন, তরল, গ্যাসীয় জিনিসগুলো আলোচনা করেছিলাম, সেই উদাহরণগুলো কিন্তু আমরা এই বিষাক্ত বর্জ্য বা বিষহীন বর্জ্যের মধ্যেই পাবো। সেইখান থেকে এগুলোকে আমরা বাছাই করে নিচ্ছি যে কোনটা বিষাক্ত বর্জ্য আর কোনটা বিষহীন বর্জ্য। এই বিষাক্ত বর্জ্যের মধ্যে যেমন কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটি প্রকারভেদ থাকতে পারে বা থাকবেও। আর বিষহীন বর্জ্যের মধ্যে একই রকম ভাবে সেখানেও কিন্তু কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ সম্পর্কে আমরা দেখতে পাবো। ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে শোনো, দেখবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিষাক্ত বর্জ্য, তাহলে ক্ষয়ক্ষতি অনুসারে প্রথম যে শ্রেণীবিভাগটা আমরা জানবো সেটা হচ্ছে বিষাক্ত বর্জ্য। এই যে বিষাক্ত বর্জ্য, জাস্ট একটু ভাবো তো, যে আমরা বা আমাদের ছোট থেকে একটা ধারণা আমাদের রয়েছে যে কোন জিনিসটা ক্ষতিকর, বা আমরা যদি তুলনা করি ধরো ওষুধের ক্ষেত্রে বা ধরো সাপের ক্ষেত্রেই আমরা বলি, সব থেকে ভালো হয়তো বোঝা যাবে যে এইটা হচ্ছে বিষধর সাপ। তার মানে যে সাপগুলো বিষধর সাপ, অর্থাৎ যদি আমরা কেউটে বা চন্দ্রবড়া এইসব সাপের উদাহরণ দিই, তাহলে সেসব সম্পর্কে আমরা খুব আগে থেকেই সাবধান হয়ে যাই, বাবা এটা খুব বিষাক্ত সাপ, এর ধারে কাছে যাওয়া যাবে না। আবার যখন বিষহীন সাপ, যেমন ধরো দাঁড়ার সাপ বা আরো বিভিন্ন সাপ হয়তো দেখা যায়, সেই বিষহীন সাপ যখন আমরা দেখি বা শুনেছি যে এই নির্দিষ্ট সাপগুলো বিষহীন, সেগুলো আমরা সাহস করেও একটু করতে পারি, হ্যাঁ এটা বিষহীন সাপ, এটা সেইভাবে কোনো ক্ষতি করে না।
তাহলে সেইভাবে আমরা বুঝতে পারছি যে এই যে পদার্থগুলো বিষাক্ত বর্জ্য, তার মানে এগুলো কিন্তু সমাজে এই পদার্থের যে ক্ষতিকর প্রভাবটা, ক্ষতিকর জিনিসটা, সেটা কিন্তু পরিবেশে মিশে যাচ্ছে। পরিবেশে মিশলে কি হচ্ছে, আমরা কিন্তু এই পরিবেশেরই অংশীদার। শুধুমাত্র পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে এমনটা নয়, আমাদের সাধারণ মানুষ কিন্তু ব্যাপকভাবে এর ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং এই যে বিষাক্ত বর্জ্যের কথা আমরা বলছি, এগুলো কিন্তু প্রকৃতি থেকে বা অন্য কোনো গ্রহ থেকে বা কোনো অন্য জায়গা থেকে আসছে না। এগুলো কিন্তু মানুষই নিজেদের প্রয়োজনে এগুলোকে তৈরি করেছে এবং আজকে সেগুলো বিষাক্ত বর্জ্য রূপে চিহ্নিত হচ্ছে। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, দেখো, প্রথমে বিষাক্ত বর্জ্যের কথা যদি বলা হয়, তাহলে প্রথমে বললাম বিষাক্ত এই জিনিসটা বিষ। তাহলে যে সমস্ত বর্জ্য মানুষ সহ জীবের বিপাকীয় কাজকর্মে ব্যাঘাত ঘটায়, তার মানে বিষ ব্যাঘাত ঘটাচ্ছে মানুষের, ব্যাঘাত ঘটিয়ে নানা রকম রোগ সৃষ্টি করে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটায়, তাদেরকে বিষাক্ত বর্জ্য বলা হয়। দেখো, জাস্ট এই কয়েক বছর আগেই কোভিড-19 বলে একটা ভাইরাস এসেছিল, যেটা কোভিড-19 রোগ, করোনা ভাইরাস। এই যে তখন সবাই আমরা দেখেছি যে যারাই কোভিড আক্রান্ত হচ্ছে, সেই পোশাক যদি কেউ ছোঁয় বা কারো সংস্পর্শে যদি কেউ যায়, নিঃশ্বাসের মাধ্যমে, হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে সেই ব্যক্তিও কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছিল। তার মানে দেখো, জীবের বিভিন্ন বিপাকীয় কাজকর্মে ব্যাঘাত ঘটছে, নানা রকম রোগের সৃষ্টি করছে, এমনকি মৃত্যুও ঘটায়। তা শুধুমাত্র ওই নির্দিষ্ট ভাইরাস নয়, অন্য যে কোনো কারণেও কিন্তু এগুলো হয়। কোথায় কোথায় থেকে বেশি হয় এই বিষাক্ত বর্জ্য? রাসায়নিক কারখানা। এই রাসায়নিক কারখানায়, যেহেতু এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো সেখানটায় এক জায়গায় জড়ো থাকে, তাই সেখান থেকে কিন্তু খুব সহজেই এই বিষাক্ত বর্জ্য পরিবেশে মিশতে পারে বা মিশেও যায়। এবং পারমাণবিক কেন্দ্র, অর্থাৎ যে পারমাণবিক বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, যে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো একদিক থেকে যেমন উপকার, কিন্তু এগুলো কিন্তু আবার যদি খোলা পরিবেশে মিশে যায়, তাহলে সেটা কিন্তু খুব ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। এবং এগুলি হচ্ছে জীব অবিশ্লেষ্য। তাহলে তোমাদের যদি বলা হয় এই বিষাক্ত বর্জ্য কোথায় সব থেকে বেশি পরিমাণে দেখা যায়, রাসায়নিক কারখানাতে এবং পারমাণবিক কেন্দ্রের কাছে এর উপস্থিতি সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে জীব অবিশ্লেষ্য। কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় এগুলো পরিবেশে আসে। তাহলে কি কি অবস্থা আমি তোমাদের একটু আগে বললাম, এগুলো বিভিন্ন ভাবে আসতে পারে। আমরা যেমন আগে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ হিসাবে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করছিলাম, আর এগুলোতে কোনটা বিষাক্ত কোনটা বিষহীন সেইটাকে চিহ্নিত করছি, কিন্তু এর মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় সব রকমই এখানে লক্ষ্য করা যাবে। এবং এটা ভয়ঙ্কর ক্ষতির সৃষ্টি করে, তার সাথে সাথে দুর্যোগও দেখা দিতে পারে। সীসা, ক্যাডমিয়াম, পারদ, দেখো এগুলো সবই কিন্তু রাসায়নিক। আর্সেনিক, ডাইঅক্সিন, অ্যাসবেস্টাস ইত্যাদি বিষাক্ত বর্জ্যকে হ্যাজার্ডস ওয়েস্ট বলা হচ্ছে, মানে বিষাক্ত বর্জ্য বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই কি বুঝতে পারলে বিষাক্ত বর্জ্য কাদের বলছে? তাহলে আমরা যদি একদম সিম্পল সাধারণ কথায় যদি বলি, যে সমস্ত দ্রব্য বা বর্জ্য মানুষ সহ জীবের এবং পরিবেশের কর্মে ব্যাঘাত ঘটাচ্ছে এবং রোগ জীবাণু সৃষ্টি করছে বা নানা রকম রোগ সৃষ্টি করছে, মৃত্যু পর্যন্ত ঘটায়, সেই সমস্ত দ্রব্যকে আমরা বিষাক্ত বর্জ্য বলতে পারি, তাই তো? আচ্ছা, এর আরো উদাহরণগুলো আমরা দেখব। কি কি উদাহরণ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কি কি ক্ষেত্রে? যে ভারী ধাতুর ক্ষেত্রে, দেখো এখানে ছবিগুলোর মধ্যে দেখো বিভিন্ন রকম ভাবে এগুলোকে দেখানো হয়েছে।
যেরকম ভাবে নিচের ছবিগুলোতেও দেখো বিভিন্ন রকম এই পদার্থগুলো কিন্তু বিষ জাতীয়ই পদার্থ, ঠিক আছে। তো কি কি রয়েছে? সীসা, দস্তা, আর্সেনিক, পারদ, ক্যাডমিয়াম। এর মধ্যে দেখো আর্সেনিক, আমরা যে অঞ্চলে বসবাস করি, মূলত এই যে কলকাতা সংলগ্ন 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জায়গাগুলোতে কিন্তু আর্সেনিকের পরিমাণ অত্যাধিক বেশি, এবং এখানটাতে এত অতিরিক্ত পরিমাণ ভৌম জল উত্তোলন করা হয়েছে, তার ফলে আর্সেনিক কিন্তু এই জলের মধ্যে দিয়েই মাধ্যমেই আমাদের শরীরে প্রবেশ করছে, এবং তার ফলে বিভিন্ন রোগও দেখা দিচ্ছে। কৃত্রিম জৈব পদার্থ হিসাবে কি কি বলতে পারি? ডিডিটি, তারপর বলছে পলিক্লোরিনেটেড বাইফিনাইলস, যার অর্থ হচ্ছে পিসিবি, শর্ট ফর্মে আসতে পারে এটা। ডাইঅক্সিন, ডাইক্লোবেন, এছাড়া রয়েছে ডাইফিনাইল, আর রয়েছে ট্রাইক্লোরিথেন, ঠিক আছে। অ্যাসিডের মধ্যে কি কি রয়েছে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কস্টিক সোডা আর সোডা অ্যাশ, এগুলো উদাহরণ হিসেবে বলতে পারি আমরা। জৈব দ্রব্য, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ব্যাকটেরিয়া, উদ্ভিদ, টক্সিন, এগুলো হচ্ছে জৈব দ্রব্য হিসেবে, বিষাক্ত হিসাবে। তেজস্ক্রিয় দ্রব্য, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো তেজস্ক্রিয় দ্রব্য, যেটা পারমাণবিক বিভিন্ন কেন্দ্রের কথা বলা হলো। অন্যান্য পদার্থ কি কি রয়েছে? সার রয়েছে, কীটনাশক রয়েছে, বিভিন্ন ধরনের কীটনাশক, বাতিল ওষুধ, অর্থাৎ সার যেটা আমরা জমির উর্বরতা হিসেবে ব্যবহার করার চেষ্টা করি, মানে উর্বরতা না, ফলন বাড়ানোর জন্য। কীটনাশক যেটা দেওয়া হয় বিভিন্ন পোকামাকড়, কীট পতঙ্গ যাতে সেই ফসলগুলোকে ক্ষতি না করতে পারে সেই জন্য। বাতিল ওষুধ, N2O, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফিউরিক অক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, যেটা আমাদের বাড়ির এসি বা ফ্রিজ থেকে নির্গত হয়, সিএফসি, এগুলো কিন্তু বিষাক্ত বর্জ্যের উদাহরণ। তাহলে বুঝতে পারলে বিষাক্ত বর্জ্যের উদাহরণ হিসাবে আমরা কোন কোন দ্রব্যের উদাহরণ বলতে পারবো? আচ্ছা, তাহলে আমরা এখানে ক্ষয়ক্ষতি অনুসারে কটা শ্রেণীবিভাগ করেছিলাম? দুটো, একটা হলো বিষাক্ত বর্জ্য, আর একটা কি ছিল? বিষহীন বর্জ্য। তাহলে এবার আমরা দেখব বিষহীন বর্জ্য কোনগুলো। তাহলে বিষাক্ত বর্জ্যের ঠিক বিপরীত যে অংশ, সেটাই হচ্ছে বিষহীন বর্জ্য। তাহলে আগের যে বিষাক্ত দ্রব্য বা বর্জ্যের কথা বললাম, সেগুলো যেহেতু পরিবেশ সহজে মেশে না, পরিবেশ তথা মানুষের ক্ষতি করে, আর এই বিষহীন বর্জ্য এগুলো পরিবেশে সহজে মিশে যায়। কি বলা হচ্ছে দেখি? তাহলে যেসব বর্জ্য দ্রব্য, যেসব দ্রব্য জীবজগৎ ও পরিবেশের খুব একটা ক্ষতি করে না, ঠিক আছে, তাহলে এগুলো পরিবেশের খুব একটা ক্ষতি হয় না, তাদের সাধারণ বা বিষহীন বর্জ্য বলা হয়। এদের কোনো বিষক্রিয়া নেই, অর্থাৎ এই যে দ্রব্যগুলো, এদের সেই অর্থে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষক্রিয়া নেই, ঠিক আছে। এগুলি কি কি অবস্থা থাকতে পারে? এগুলি কঠিন অবস্থায় হতে পারে, তরল অবস্থায় এবং গ্যাসীয় অবস্থায় পরিবেশে মিশতে পারে। প্রকৃতিতে এগুলি ক্রমশ কমছে, অর্থাৎ এই বিষহীন বর্জ্য পদার্থের পরিমাণের থেকে বিষাক্ত বর্জ্য পদার্থের পরিমাণ পরিবেশে দিনের পর দিন যেন বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। এগুলি সাধারণত জীব বিশ্লেষ্য, অর্থাৎ জীব যেটা রয়েছে এগুলোকে বিশ্লেষ্য করতে পারে। কঠিনগুলি বিশ্লেষণ করে কম্পোস্ট সার তৈরি করা হয়, যেটাকে আমরা জৈব সার বলতে পারি। তাহলে বিষহীন বর্জ্য এবার কোনগুলো বুঝতে পারছো তোমরা? তাহলে ছবি দেখে তোমরা বুঝতেই পারছো যে বাড়ির যে বিভিন্ন সবজি বা আনাজের খোসা, সেগুলোই কিন্তু
প্রকৃতপক্ষে বিষহীন বজ্র পদার্থের উদাহরণ। কারণ এই যে বিষহীন বজ্র পদার্থ, এগুলো পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে, মিশে গিয়ে যদি মাটির সাথে মিশে যায়, বা যদি তুমি বাড়িতে রেখে দাও সাধারণভাবে মাটির সাথে, দেখবে 2 মাস 4 মাস 6 মাস পর দেখবে এগুলো জৈব সারে রূপান্তরিত হয়ে গেছে। এই দেখো মাটি, এখানে প্রথম যে ছবিটা দেখো, এই যে একটা গাছ হচ্ছে, এগুলোই মিশে মিশে কিন্তু মাটি হচ্ছে, এবং এখান থেকে আবার এই মাটিতেই কিন্তু আবার বড় উদ্ভিদ বা বড় গাছ হচ্ছে। দেখো, এবং এই যে আমাদের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বিষাক্ত বর্জ্য আর বিষহীন বর্জ্য, এই দুটো বর্জ্যকে যদি আমরা একসঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু সহজে কম্পোস্ট সার কিন্তু তৈরি করা যাবে না। সেই জন্য আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র বিষহীন বর্জ্যগুলোকে, সেগুলো যদি আমরা আলাদাভাবে নিক্ষেপ করি পরিবেশে বা মাটির ওপরে থাকে, তাহলে কিন্তু এগুলো একদিন না একদিন, ঠিক কয়েকদিনের মধ্যেই কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু এর মধ্যেই যদি প্লাস্টিকের টুকরো, প্লাস্টিকের মধ্যে করে যদি আমরা এগুলো ফেলি বা ফেলার চেষ্টা করি, তাহলে সেই প্লাস্টিকের মধ্যে থাকা দ্রব্যটা কিন্তু এই যে আনাজের খোসা বা পচা ফলমূল, এগুলো কিন্তু সহজে তখন আর নষ্ট হবে না। এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তা তরল এবং গ্যাসীয়গুলি সহজে শোধন করা যায়, অর্থাৎ বিভিন্ন ফিল্টার দিয়ে যে ক্ষতিকর পদার্থগুলো যে তরলের সঙ্গে মিশে রয়েছে, সেগুলো ফিল্টারের সাহায্যে আমরা সেগুলোকে কিন্তু পৃথকীকরণ করে দিতে পারি। উদাহরণ হিসাবে এতক্ষণ তোমরা ছবি দেখেছো বা বললাম, কৃষিজ ফসলের অবশিষ্টাংশ, অর্থাৎ ফসল কাটার পর যে বিভিন্ন কাণ্ড গুচ্ছ, বিভিন্ন যে অংশগুলো পড়ে থাকে, সেই অংশগুলো, গৃহস্থালির দৈনন্দিন ব্যবহার্য সমস্ত পচনশীল বর্জ্য, অর্থাৎ বাড়িতে আমরা পচনশীল বর্জ্য, সেই সবজির খোসাগুলোই একমাত্র পচনশীল বর্জ্য, এগুলো এসে মিশে যায় সহজে, ঠিক আছে? তাহলে বিষাক্ত বর্জ্য আর বিষহীন বর্জ্য বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে প্রতিক্রিয়ার ভিত্তিতে বর্জ্য 2 প্রকার। দেখো, এতক্ষণ আমরা বিষাক্ত আর বিষহীন আলোচনা করলাম, এবং তার মধ্যেও এই প্রকৃতির সাথে কিভাবে এই যে বর্জ্য পদার্থগুলো মিশে যাচ্ছে, সেই হিসাবে এদেরকে শ্রেণীবিভাগ করা হচ্ছে। একটাকে জৈব ভঙ্গুর বর্জ্য। তাহলে ভঙ্গুর বর্জ্য মানে এগুলো সহজে ভঙ্গুর হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এটাকে ইংলিশে বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আর জৈব অভঙ্গুর, যেগুলো নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, ঠিক আছে? এই ছবিগুলো দেখো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, অর্থাৎ যেটা আমরা বিষহীন বর্জ্য আলোচনা করলাম, তাহলে যেসব জীবজাত বর্জ্য অণুজীবদের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয়, অর্থাৎ এগুলো যখন কোনো মাটিতে বা জমিতে আমরা ফেলে দিই, দেখবে এই মাটিতে জমিতে কিন্তু বিভিন্ন ধরনের কীট থাকে, পোকামাকড় থাকে। বলতো কৃষকের বন্ধুকে কেঁচোকে বলা হয়। তাহলে এগুলোও কিন্তু মাটির সাথে মিশে গিয়ে এই বিভিন্ন অণুজীবগুলো যেগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু এগুলোকে পচিয়ে দেয়, নষ্ট করে দেয়, মাটির সাথে আরো দ্রুত মিশে যেতে সাহায্য করে। তাহলে এই যে অণুজীবদের ক্রিয়াশীলতায়, দেখবে অনেক সময় বাড়িতে যদি কোনো কিছু পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা ফেলে দিচ্ছ, দেখুন অনেক সময় পোকা দেখতে পাওয়া যায়। তো এইগুলোই কিন্তু আরো সহজে ওই জিনিসটাকে সহজে পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করছে, ঠিক আছে? এবং সহজে মিশে গিয়ে জল, বায়ু, মাটিতে মিশে যায়, তাই তাদেরকে জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য বর্জ্য বলা হয়। এগুলির ক্ষতির পরিমাণ বেশ কম। তাহলে বোঝা গেল বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কাদেরকে বলা হচ্ছে।
উদাহরণটা বললে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, ফলের খোসা। তোমরা এগুলো ভাবো, তোমরা তো এগুলো বাড়িতে প্রতিনিয়ত কোনো না কোনো কাজে ব্যবহার করছো, করার পরে নির্দিষ্ট কিছু ফেলেও দাও বাড়ির কোনো নিজস্ব বাগানে। অনেক সময় দেখবে এই দ্রব্যগুলোকে, অর্থাৎ এই যে সবজি, ফলের খোসা, আনাজ, এগুলোকে ফেলার জন্য প্রত্যেক বাড়িতেই এটা কোনো জায়গায় গর্ত করে দেওয়া হয়। কোনো ফেলতেই থাকবে, কিন্তু ওগুলো সহজে পচেই যায়, ওখানে খুব তাড়াতাড়ি পচে যায়। কিন্তু মাথায় রাখতে হবে তার সঙ্গে যাতে যেগুলো অজৈব পদার্থ, যেগুলো মিশতে পারে না, সেগুলো যাতে মিশে না যায়। ঠিক আছে? তাহলে সবজি, ফলের খোসা, অবশিষ্টাংশ, উচ্ছিদ্য খাদ্য, তুলো, ব্যান্ডেজ, ছেঁড়া জামা কাপড়, কাগজের বিভিন্ন টুকরো, চটের থলে, অর্থাৎ এগুলো তো চট, মলমূত্র, মৃত জীবের দেহ, কাঠের টুকরো ও গুঁড়ো, কাঠের গুঁড়ো, কৃষিজ ফসলের বিভিন্ন অবশিষ্টাংশ, এগুলো কিন্তু সহজেই এই পরিবেশে কিন্তু মানে কি বলবো, মিশে যায়, মাটির সাথে মিশে যায়, জল, বায়ু, মাটিতে মিশে যায়, এবং তাদেরকে সেই জন্য জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য বর্জ্য বলা হয়। তাহলে বোঝা গেল এতক্ষণ যেটা বললাম আমরা, অর্থাৎ যেটা সহজেই পরিবেশে মিশে যেতে পারে। তাহলে এটা বায়োডিগ্রেডেবল হলো। ঠিক তার উল্টোটা কি আছে? নন বায়োডিগ্রেডেবল। অর্থাৎ যেসব অজীবজাত বর্জ্য বা বজ্র পদার্থ, যেগুলো কোনো দিন বা কোনোভাবে পচে না, পচে হয়তো দেখা গেল 1000 বছর পরে গিয়ে, 100 বছর, 200 বছর পরে গিয়ে, কিন্তু তার আগে সে পরিবেশের মধ্যে যা ক্ষতি করার কিন্তু করে দিয়েছে সহজেই, এবং দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় মাটিতে পড়ে থাকে, তাহলে সহজে মিশতে পারছে না, দীর্ঘদিন পড়ে রয়েছে মাটিতে, তাদের জৈব অভঙ্গুর বা জীব অবিশ্লেষ্য বর্জ্য বলা হয়। এগুলি পরিবেশের ব্যাপক ক্ষতি করে। বুঝতে পারছো? এবং এই যে পদার্থগুলো, এগুলো কিন্তু মাটিতেও যেমন মিশছে না, জলেও সেরকম মিশছে না। অনেক সময় আমরা মানুষেরা এই প্লাস্টিকের এত অতিরিক্ত পরিমাণ ব্যবহার করছি, সমুদ্রে, নদীতে, তো আমরা তো এই জলগুলোই তো ড্রেনের মাধ্যমে দিয়ে প্রথমে বড় নালা, তারপরে ছোট নালা থেকে বড় নালা, নদীতে, সাগরে চলে যাচ্ছে। এই যে প্লাস্টিকের টুকরোগুলো এমন ভাবে সামুদ্রিক প্রাণীদের ক্ষতিগ্রস্ত করে তুলছে, তাদের গলায় ফাঁস হিসেবে আটকে যাচ্ছে, বিভিন্ন সামুদ্রিক প্রাণীর, তাদের এমন ভাবে মুখে আটকে, সেগুলো তারা সেখানে কিন্তু তাদের মরে যাচ্ছে তারা। এগুলো বিভিন্ন ভাবে যারা সমুদ্রে যারা পর্যবেক্ষণ করেন, সমুদ্র বিজ্ঞানীরা, তারা কিন্তু বিভিন্ন ভাবে এর প্রমাণ পেয়েছে। ঠিক আছে? কি কি আছে উদাহরণ হিসাবে? প্লাস্টিক, পলিথিন, এগুলো তো আলাদাভাবে কিছু বলার নেই। প্রত্যেকটা দোকান থেকেই আমরা নিজেরাই প্লাস্টিক নিচ্ছি, পলিথিন নিচ্ছি, মাছ, মাংস, সবজি বাড়িতে নিয়ে আসার জন্য। কাঁচ, এগুলো কিন্তু পরিবেশ সহজে মেশে না। তবে একটা জিনিস, এই কাঁচ কিন্তু আমরা সহজেই রিসাইকেল করতে পারি, যদি আমরা ভাঙা কাঁচের টুকরোগুলোকে জড়ো করা যায়, এবং সেগুলো জড়ো হয়ে কিন্তু সেগুলোকে আবার পুনরায় নতুন কাঁচ হিসাবে আবার কিন্তু বাজারে নিয়ে আসা হয়। বিভিন্ন ধাতুর তৈরি অব্যবহার্য বস্তু, ভাঙা ভাঁড়, এই যে মাটির বিভিন্ন চায়ের কাপের ভাঁড়, এগুলো কিন্তু পরিবেশে তো পুড়ে যাচ্ছে, একবার পুড়িয়ে দিয়ে ভাঁড়টাকে, তো সহজে কিন্তু এগুলোকে আর রিসাইকেল হয় না। ইট, থার্মোকল, খুব বাজে একটা জিনিস। এক্সরের যে বিভিন্ন প্লেট, এই যে প্লাস্টিকের প্লেট, এক্সরে প্লেট, সিটি স্ক্যানের প্লেট, এমআরআই প্লেট, দেখেছো এই প্লেটগুলো? প্রত্যেকে দেখেছো আশা করি, এক্সরে প্লেট বা সিটি প্লেট, একটাই এক রকমের ফিল্ম, এবং সেইটাতে যার যখন প্রয়োজন হয়, সিটি স্ক্যান করলে সিটি স্ক্যান, এমআরআই করলে এমআরআই, সেগুলোই দেখা যেত। এগুলো কিন্তু ব্যাপকভাবে জৈব অভঙ্গুর, এগুলো সহজে পরিবেশে কিন্তু মিশে যেতে পারে না। এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা,
এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে যে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্যটা আমরা একটু জেনে নেব। আমরা যখন আলোচনা করলাম তখনই আমরা বুঝতে পেরেছি কি কি পার্থক্য হতে পারে। তাও তোমাদেরকে পার্থক্যটা একটু বলবো, তোমরা আরেকটু মনোযোগ সহকারে শোনো। প্রথমে জৈব ভঙ্গুর এর কথা বলা হচ্ছে, অর্থাৎ যেগুলো পরিবেশে কি হয় মিশে যায়, এটাকে একটু জাস্ট খেয়াল রাখবে, দেখবে বাদবাকি জিনিসগুলো তোমাদের মাথায় চলে আসবে। তাহলে এগুলো উদ্ভিদ প্রাণী থেকে সৃষ্ট, অর্থাৎ জীবজাত হয়, মূলত কৃষি এবং গৃহস্থালী থেকে জৈব ভঙ্গুর বর্জ্য উৎপন্ন হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আর জৈব অভঙ্গুর এগুলি জড় বস্তু থেকে সৃষ্ট হয়, অর্থাৎ অজীবজাত এগুলো, মূলত খনি, ধাতব ও অধাতব বিভিন্ন শিল্প থেকে এই অজৈব বর্জ্য উৎপন্ন হয়ে থাকে বা হয়। অণুজীব হিসাবে কি কাজ করে? বিভিন্ন বিয়োজক যথা ছত্রাক, অর্থাৎ এই যে যে জৈব ভঙ্গুর পদার্থগুলোকে বা অংশগুলোকে অণুজীব বা বিভিন্ন ছত্রাক এদেরকে কি করে সহজেই ক্রিয়া করে পচন ঘটাতে সাহায্য করে। পচে গেলে কি হয় খুব সহজেই পরিবেশে মিশে যায়, পরিবেশে প্রভাব এদের খুব সীমিত। আর এই জৈব অভঙ্গুরের ক্ষেত্রে এদের সঙ্গে জীবাণু ক্রিয়া করতে পারে না, এদের অজীবজাত জড় পদার্থ, এদের সঙ্গে পরিবেশ এই যে অণুজীব বা ব্যাকটেরিয়া ক্রিয়া করতে পারে না। উচ্চচাপ ও তাপ দ্বারা বিশ্লেষণ করা যায়, অর্থাৎ অনেক সময় হাইড্রোলিক প্রেসার বা তাপ দ্বারা, যেমন কাঁচকে আবার গলিয়ে দিল আবার রিসাইকেল করা হচ্ছে, বিভিন্ন জিনিসকে উচ্চ চাপ দিয়ে সেগুলোকে ছোট্ট ছোট্ট করে দিয়ে আবার রিসাইকেল করা যেতে পারে। এগুলো পরিবেশের ক্ষতি করে। কি পরিণতি রয়েছে? এগুলি জটিল অবস্থা থেকে সরল অবস্থায় পরিণত হয়ে খুব দ্রুত মাটিতে মিশে যায়। তাহলে এই জৈব ভঙ্গুর পদার্থগুলোর শেষ অবস্থা কি হচ্ছে? এগুলো পচে যাচ্ছে, পচন হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে মাটিতে মিশে যাচ্ছে, এটাকে হিউমাস বলা হচ্ছে বা জৈব সার তৈরি হচ্ছে। আর জৈব অভঙ্গুর এগুলির মাটির জটিল অবস্থার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পরিবেশে সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, মাটিতে ফেলে রাখলে দীর্ঘকাল ধরে পড়েই থাকবে, তার মানে দীর্ঘকাল ধরে মাটিতে অপরিবর্তিত অবস্থায় কিন্তু এগুলো পড়ে থাকতেই দেখা যায়। দেখো ছবি দেখো, এখানে আনাজের খোসা বা বিভিন্ন ফল মূল তার খোসাগুলো রয়েছে, পচে যাওয়া অংশ রয়েছে, আর এখানে দেখো বিভিন্ন সব প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য। তাহলে এগুলো কি সহজে পরিবেশে মিশতে পারে? মিশতে পারে না সহজে, এইগুলো মিশে যায়। তো এই হচ্ছে জৈব ভঙ্গুর অর্থাৎ বায়োডিগ্রেডেবল এবং জৈব অভঙ্গুর অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল এর মধ্যে পার্থক্য। তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা যতটুকু অংশ আলোচনা করেছি তার মধ্যে থেকে এই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা সবাই একটু নোট ডাউন করে নাও। এই প্রশ্নগুলো সামনে রেখে টেক্সট বই থেকে তোমরা এগুলোকে ভালোভাবে একটু দেখে আসবে। পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই এগুলো জিজ্ঞাসা করব। ঠিক আছে, সবাই নোট ডাউন করেছো প্রশ্নগুলো? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার পরবর্তী যে অংশ রয়েছে তোমার দশম শ্রেণীর এই নির্দিষ্ট অধ্যায়ের, তারপর থেকে আমরা আবার নতুন অংশ আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।